afternoon to everyone. Today we are going to start a new chapter, and in this new chapter we will be learning some new topics regarding different types of instruments. First of all, we would like to learn about the radiation and matter interaction, then photons, then electromagnetic radiation. After that, we will try to learn why we need to study or what are the importance of learning the radiation. That means রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই ধরনের রেডিয়েশনগুলো আমাদের কেন পড়ালেখা করা দরকার বা কেন জানা দরকার সেই সম্পর্কে একটা আমরা এখান থেকে ইম্পর্টেন্সটা কি বা কোথায় আছে বা কি কাজে লাগে সেগুলো আমরা একটু পড়ব। তো এই হলো আজকে আমাদের ক্লাসের ক্লাস লার্নিং অবজেক্টিভস। তো শুরুতে একটু দেখে নেই যে আমাদের এই চ্যাপ্টারে কি কি আছে। ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস, এই চ্যাপ্টারের নাম হলো ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস। রেডিয়েশন অ্যান্ড ম্যাটার ইন্টারাকশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইউভি ভিজিবল আইআর স্পেকট্রোস্কোপি। এটা মানে আমাকে যদি বলে যে ইউভি ভিজিবল আইআর স্পেকট্রোস্কোপি এটা 1 বছর ধরে পড়াও, 1 বছর ধরে আমি পড়াইতে পারবো, কিন্তু তোমাদের একটা চ্যাপ্টারের একটা টপিক হিসেবে দিয়ে দিছে ইউভি ভিজিবল আইআর স্পেকট্রোস্কোপি। আমি কি পড়াবো আমি জানি না, আমি বুঝতে পারছি না তোমাদেরকে কি পড়াবো আমি। এনিওয়ে, বিয়ার ল্যাম্বার্ট ল, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যার মাধ্যমে আসলে কোনো একটা বস্তুর ঘনমাত্রা বা এর ইন্টেন্সিটি কি হয় না হয়, কতটুকু হতে পারে না পারে, সেগুলো একটা সূত্র এখানে আছে, এটা পড়বো। বেসিক কম্পোনেন্টস অফ এ স্পেকট্রোমিটার, মানে একটা স্পেকট্রোমিটার বা যন্ত্র, আসলে স্পেকট্রোমিটার কি করে, বিভিন্ন ধরনের যে ডেটা কালেক্ট করে, তো সেক্ষেত্রে সেগুলো এটার কি কি থাকে, বেসিক কম্পোনেন্টস অফ এ স্পেকট্রোমিটার, সেগুলো পড়বো। রেডিয়েশন সোর্সেস, কি কি সোর্স থেকে আমরা রেডিয়েশনগুলো পেয়ে থাকি, সূর্য থেকে পাই, তারপরে বৈদ্যুতিক বাতি থেকে পাই, নিয়ন লাইট থেকে পাই, বা আরও জোনাকি পোকার থেকে পাই, বিভিন্ন ধরনের সোর্স আছে, সেগুলো একটু দেখবো। ওয়েভলেন্থ সিলেক্টরস, ডিফারেন্ট টাইপস অফ রেডিয়েশন ডিট্রাক্টরস, তারপরে সিগন্যাল প্রসেসর, সেন্সিটিভিটি অ্যান্ড নয়েজ রিডাকশন। তো এই চ্যাপ্টারটা পড়াতে গেলে আমি পুরো বছর ধরে পড়াতে পারি, কিন্তু আমার সেই সময় আর নাই, আমাকে হয়তো বা 2-3টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। আদারওয়াইজ অলরেডি টুডে ইজ দ্য 29th লেকচার অফ দিস কোর্স, আমার হাতে আর বেশি সময় নেই, সেক্ষেত্রে আমাকে ঝটপট মানে দৌড়ের উপর পড়াতে হবে আর কি। তাহলে শুরু করি। রেডিয়েশন অ্যান্ড ম্যাটার ইন্টারাকশন, আমরা প্রথম দিকের একটা ক্লাসে এটা দেখাইছিলাম যখন পরমাণুর গঠন পড়েছি, তাই না? পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়াতে গিয়ে তখন আমরা দেখেছিলাম যে কোনো একটা বস্তুতে যদি আমরা এক ধরনের রেডিয়েশন দেই অথবা আলফা পার্টিকেল, এটা আসলে আলফা পার্টিকেল হিসেবে দিয়েছিলাম, তাহলে সেই আলফা পার্টিকেল যদি আমরা একটা বস্তুর মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে অধিকাংশ আলফা পার্টিকেল কি হয়, এটা একদম সরাসরি চলে যায়। কিছু পার্টিকেল আছে ব্যাক করে চলে আসে, কিছু পার্টিকেল আছে একটু সাইড ওয়াইজ বা একটু বেঁকে চলে যায়, তাহলে সেইগুলো আমরা বলেছিলাম ওইটা হলো জাস্ট আলফা পার্টিকেল দিয়ে। কিন্তু এখন যদি আমরা বলি when a beam of radiation of any kind approaches a matter, some of the radiation may be absorbed, some of the radiation may be absorbed completely, some may be scattered, and some may pass straight through without any interaction at all. মানে আমরা এই যে সূর্যের আলোর কথা বলি অথবা কালো ধরনের বস্তুগুলো, এটা আসলে আমরা কেন কালো দেখি সে কথা কি তোমাদেরকে বলেছিলাম আমি, যে আমরা কালো বস্তু কেন কালো দেখি? লাইটটা অ্যাবজর্ব করে নিয়ে নেয়। এক্স্যাক্টলি, কারণ হলো যে দুনিয়াতে যত কালো বস্তু আছে আসলে অ্যাবসেন্স অফ লাইট, মানে এটা যে আসলে কালার, ওইটা কালার আছে কি না আছে সেটা আমরা জানি না। কারণ হলো কি, যে আমরা কোনো একটা বস্তু তখনই দেখতে পাই যখন ওই বস্তু থেকে আলো আমাদের চোখে আসে। তাহলে বস্তু থেকে যদি চোখে আলো না আসলো তাহলে কিন্তু আমরা ওই বস্তুকে দেখতে পাবো না। তাহলে কালো ধরনের যে বস্তুগুলো সেটা কি করে, যত কালার আছে বা যত ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আছে, যত বিম আছে, সূর্য থেকে আসুক অথবা আমাদের আলো থেকে বাতি থেকে আসুক অথবা আমাদের টর্চ লাইট থেকে যাক না কেন,
তাহলে যত সোর্স আছে সব সোর্সের লাইটকেই বা সব ওয়েভলেন্থের লাইটকে ও অ্যাবজর্ব করে নেয় বা শোষণ করে নেয়, যে কারণে এ কোনো লাইট এমিট করে না। এমিট না করলে অ্যাবসেন্স অফ লাইট, তার মানে ডার্ক। তাহলে এখন আমরা বলেছি যে যে কোনো ধরনের বিম, তোমরা লেজার বা পয়েন্টার দেখতে পারো, যে পয়েন্টার একটা আলোক রশ্মি, এটাও কিন্তু এক ধরনের মলিকুলার বিম, মলিকুলার বিম না, এই ধরনের একটা মানে বিম। হোয়েন এ বিম অফ রেডিয়েশন বিম, সোজা কথায় লেজার পয়েন্টার, অথবা কখনো কখনো খেলনা পয়েন্টারই থাকে লেজার, তো সেগুলো। তাহলে হোয়েন এ বিম অফ রেডিয়েশন অফ এনি কাইন্ড অ্যাপ্রোচেস এ ম্যাটার, সাম অফ দ্য রেডিয়েশন মে বি অ্যাবজর্বড কমপ্লিটলি। তাহলে কখনো কখনো কিছু আলো আছে কি একটা পার্ট রিফ্লেক্ট করছে, যে কারণে আমরা বস্তুটাকে বিভিন্ন কালারে দেখতে পাই, যে কোন ওয়েভলেন্থের লাইটটা সে রিফ্লেক্ট করছে ঠিক তার করেসপন্ডিং একটা কালার আমরা দেখতে পাই। আবার কখনো কখনো এমন হয় যে সাম মে বি স্ক্যাটার্ড মানে সাইড ওয়ে, জাস্ট একটু বেঁকে যাচ্ছে, আর সাম মে বি স্ক্যাটার্ড অ্যান্ড সাম মে বি পাস স্ট্রেট থ্রু উইদাউট এনি ইন্টারাকশন অ্যাট অল। এখন প্লাস্টিকের মধ্য দিয়ে যদি দাও, তুমি একটা লেজার পয়েন্টার পাতলা একটা প্লাস্টিক ধরলা, তাহলে পলিথিনের ভিতর দিয়ে লেজার পয়েন্টার এরকম করে ধরলে কি হবে, লেজারের রশ্মিটা আমরা সামনে যে বাধাটা থাকবে, ওয়াল থাকবে, সেই ওয়ালে দেখতে পাবো। কারণ কি, ওই পলিথিন এটা একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল, এই ট্রান্সপারেন্ট বস্তুর ভিতর দিয়ে এই যে এটা মানে লেজার রশ্মিটা এটা সরাসরি পলিথিনের ভিতর দিয়ে চলে যেতে পারছে। তাহলে এটা একটা হতে পারে। আর একটা কমপ্লিটলি ডার্ক, দ্যাট মিনস আমরা যে কালো জামা টামা পরি অথবা কালো বস্তু যাই দেখি না কেন, সবগুলো কি হয়, ওই সবটা আলো শোষণ করে না, যে কারণে আমরা কালো দেখি। আবার কিছু আছে কি, আমরা যদি একটা মিরর ধরি, ওই লেজার পয়েন্টারের সামনে যদি একটা মিরর ধরি, তাহলে কি হবে, মিররটা যতটা অ্যাঙ্গেলে রাখা হবে তার করেসপন্ডিং ডিরেকশনে লাইটটা চলে যাবে, যে ওই মিররের ভিতর দিয়ে কিন্তু লাইটটা পাস করতে পারবে না, তাহলে এটা রিফ্লেক্ট করতে পারে অথবা একটু বেঁকে যেতে পারে। তাহলে এই যে কয়েকটা ঘটনা আমরা ঘটতে পারে, যে দেখতে পারি যে when a beam of radiation of any kind approaches a matter, some of the radiation may be absorbed completely, some may be scattered, and some may pass straight through without any interaction at all. The process of absorption and scattering can be described and explained in terms of interaction between particles. তাহলে এখন দেখো, এই যে যে ঘটনাগুলো আমি তিনটা ঘটনা বলেছি, একটা it can penetrate through the substance, it can be scattered by the substance, or it can absorb মানে শোষণ করতে পারে। তাহলে এই তিন ধরনের ঘটনা, এই তিনটা ঘটনাই কিন্তু আমরা পার্টিকেল এবং রেডিয়েশনের যে থাকবে মানে ইন্টারেকশন, যে বস্তুটার কনসিডার করছি এবং সেই বস্তুর পার্টিকেলগুলো কি দিয়ে তৈরি, অথবা তার কম্পোনেন্টগুলো কি, তার এনার্জেটিক কি, অথবা তার প্রপার্টি, সোজা কথায় এক কথা যদি বলি, প্রপার্টি অফ দ্যাট পার্টিকেল অ্যান্ড দ্য প্রপার্টি অফ দ্য বিম। মানে বিভিন্ন ধরনের বিম আছে, মলিকুলার লাইট আছে, বিভিন্ন ধরনের রে আছে, রেডিয়েশন আছে, এর ভিন্ন ভিন্ন রেডিয়েশন। যেমন আমি যদি বলি যে খুব ওই লেজার রশ্মিটার কথা বলছি, ওইটা কি হতে পারে যে পলিথিনের ভিতর দিয়ে পাস করে গেল, কিন্তু যদি তুমি ওই বিমটার সামনে পয়েন্টারের বিমটার সামনে যদি একটা পেপার ধরলে কিন্তু ওই বিমটা আর পেপারের ভিতর দিয়ে পাস করতে পারবে না। জাস্ট পেপারটা তুমি একটা স্পেসিফিক কালার দেখবা, ডিপেন্ডিং অন দা তোমার লেজার পয়েন্টারের যে কালার, সেই কালার অনুযায়ী তুমি ওই কাগজটার উপরে একটু কালার দেখবা, কিন্তু কাগজটাকে পেনিট্রেট করে বা কাগজের ভিতর দিয়ে যেতে পারবে না। তাহলে এই যে যে ইন্টারাকশনটা, মানে এই যে এর ট্রান্সপারেন্ট বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অথবা এই যে প্রপার্টি, কাগজের প্রপার্টি আর পলিথিনের প্রপার্টি কিন্তু একরকম না, যে কারণে এই যে যে পার্টিকেলটা, কাগজের মধ্যে যে পার্টিকেল সেলুলোজ, আর প্লাস্টিকের মধ্যে যে পার্টিকেল ওই ইথিলিন মলিকুল, এই প্রপার্টি ভিন্ন, যে কারণে আমরা এর ভিতর দিয়ে কোনটা পাস করে যাবে, কোনটা অ্যাবজর্ব করবে, কোনটা রিফ্লেক্ট করবে, that can be determined or that can be explained by the particles and the property of the beam
অথবা রেডিয়েশন এর প্রপার্টি এবং পার্টিকেলগুলোর প্রপার্টি এইগুলো দিয়ে আমরা এই করতে পারি, এক্সপ্লেন করতে পারি। তাহলে দেখো এখন এখানে আছে কি, there are two broad kinds of processes by which a particle traveling through matter can lose energy. আচ্ছা, তাহলে আমরা যে রেডিয়েশনটা দিচ্ছি, মনে করো একটা লেজার পয়েন্টার দিয়ে, তাহলে লেজার পয়েন্টার দিয়ে এখন ওই লেজার পয়েন্টারের যে এনার্জিটা আছে, কারণ ওইটা একটা তো তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? এই তরঙ্গ দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। তাহলে এই শক্তিটা যে কতটুকু একটা পদার্থের ভিতর দিয়ে কতটুকু পরিমাণ যেতে পারবে অথবা কতক্ষণ সাস্টেইন করবে, দ্যাট ক্যান বি এক্সপ্লেইনড ইন টু ডিফারেন্ট ক্যাটাগরিজ। মনে করো তুমি একটা লোহার বস্তু নিলা, লোহার বস্তু নিয়ে সেটাকে তাপ দিলা, তাহলে এটা কি হলো, উত্তপ্ত হলো। উত্তপ্ত হওয়ার পরে তুমি জাস্ট মানে সাথে সাথেই যদি ওইটাকে কোনো একটা জায়গায় নিয়ে সাথে সাথে তুমি টাচ করলা, তখন ফিল করলা কি এটা এখনো গরম আছে। কিন্তু মানে এবং অনেক সময় পর্যন্ত, প্রায় 5-7 মিনিট পর্যন্ত হয়তো গরম থাকতে পারে যদি বেশি করে উত্তপ্ত করা হয়, তাহলে লোহার তাপমাত্রাটা বা লোহার বস্তুটা অনেক সময় ধরে এটা গরম থাকবে। কিন্তু যদি তুমি একটা কাঠের জিনিস নাও, কাঠের জিনিসটাকে খুব সহজে তুমি গরমও করতে পারবে না এবং এটা মানে খুব বেশি সময় তাপ ধরেও রাখবে না। তাহলে এই যে বস্তুগুলো যে আমরা এখানে বললাম এটা তাপ দিয়ে বলেছি, তাপও কিন্তু এক ধরনের রেডিয়েশন হিসেবে দিচ্ছি, কারণ আমরা ওই যে আগুন দিয়ে যদি তাপ দেই তাহলে সেখানেও কিন্তু একটা রেডিয়েশন আসবে। তাহলে এখন কোনো একটা বস্তুতে যে তাপটা বা শক্তিটা অথবা রেডিয়েশন, এই যে বিমটা আসছে, যে এনার্জিটা আসছে, সেই এনার্জিটা কি করলো, বস্তুটাকে উত্তপ্ত করলো, অথবা বস্তুটা যে এর ভিতরে যে শক্তিটা সঞ্চিত হয়েছে সেই শক্তিটা দুইটা প্রসেসে কমতে পারে। একটা হলো কি স্টেপ বাই স্টেপ একটু 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 করে কমতে কমতে একদম সব শেষ পর্যন্ত কমে গেল, এটা হলো কন্টিনিউয়াস প্রসেস। আর একটা প্রসেস আছে কি, যে এটা অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করতেছে কিন্তু এনার্জি আর রেডিয়েট করছে না, এনার্জি আর কমছে না। একটা সময় আসবে যখন একটা জাম্প দিয়ে ওই উপরের থেকে নিচে ধাপ করে পড়ে যাবে, জাস্ট এনার্জেটিক্যালি। যে আমরা একটা প্রসেস বললাম কন্টিনিউয়াস প্রসেস, যেটা তুমি তাপ দিলা, এই যে আমরা লোহার বস্তু বললাম, লোহার বস্তুটা কি হলো, যে তুমি তাপ দিলা, তাপ দেওয়ার পরে অনেক সময় ধরে আস্তে 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 একটু একটু করে তাপ কমতে কমতে এটা অনেক সময় পরে এটা তাপটা একদম হয়ে গেল, কমে গেল। কিন্তু কখনো কখনো এমন ঘটনা হতে পারে যে আমরা যখন ওই যে পরমাণু শক্তি স্তরের কথা বলেছি, যে পরমাণু শক্তি স্তরে কি হয়, একটা ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি গেইন করে উপরের স্তরে যেতে পারে, আবার নির্দিষ্ট পরিমাণ শক্তি লুজ করে একটা নিচের শক্তি স্তরে আসতে পারে। তাহলে এটা কিন্তু একটা জাম্পের মাধ্যমে হয়, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস না, যে একটু এনার্জি রিলিজ করলো তারপরে আবার একটু করলো এরকম ভাবে কিন্তু ওই পরমাণুগুলোর ক্ষেত্রে হয় না। পরমাণুগুলোর ক্ষেত্রে হয় কি, জাস্ট তার শক্তি স্তর করার জন্য যতক্ষণ পর্যন্ত না ওই পরিমাণ এনার্জি করতে পারবে, মানে টোটাল একবারেই কিন্তু ওই পুরো এনার্জিটা সে রিলিজ করবে এবং এক জাম্পে সে উপরের থেকে নিচে অথবা নিচের থেকে উপরে যাবে। তাহলে আমরা দুইটা প্রসেসের মাধ্যমে কিন্তু এই যে এনার্জিটা গেইন করেছিল সেই এনার্জি লস করার প্রসেসটা দুইটা মাধ্যমে আমরা বলতে পারি, এক্সপ্লেন করতে পারি। একটা হলো কন্টিনিউয়াস প্রসেস, যেটাকে লস ইজ গ্রাজুয়ালি বলতে পারি আমরা, যে ইন দ্য ফার্স্ট কাইন্ড অফ এনার্জি লস ইজ গ্রাজুয়াল, দ্য পার্টিকেল লসেস এনার্জি নিয়ারলি কন্টিনিউয়াসলি থ্রু মেনি ইন্টারঅ্যাকশনস উইথ দ্য সারাউন্ডিংস ম্যাটেরিয়াল। মানে পাশাপাশি যে বস্তুগুলো থাকে, যখন আমরা এই লোহার কথা বলছিলাম, তাই লোহার বস্তুর চারপাশে কি আছে, আমাদের ইনভায়রনমেন্ট বা ইনভায়রনমেন্টে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড অথবা গ্যাস বা ময়েশ্চার, এইসব যে বস্তুগুলো আছে এর সাথে আস্তে 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 অনেক সময় ধরে ইন্টারাকশনের ফলে কি হবে, যে এই এনার্জিটা আস্তে আস্তে ওই হাই তাপের বস্তু থেকে এটা কমে কমে একদম শেষ হয়ে যাবে। আর in the second kind, the energy loss is catastrophic. The particle moves without any interaction at all through the material unit. In a single collision, it loses all its energy.
মানে একটা ধাপে একটা জাম্পের মাধ্যমে এটা পুরো এনার্জি ও হয় গেইন করবে বা রিলিজ করবে এরকম করে। তাহলে কোনো একটা যদি বস্তু এই দুইটা প্রসেসে নর্মালি হয়ে থাকে, the motion of charged particles through matter is characterized by gradual energy loss, whereas photon interactions are all or nothing type. এই যে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা আসলে আমি মানে খুব কনফিউজ ছিলাম, তো তারপরে যখন বুঝলাম তখন মানে খুব মজা লাগলো। যে দেখো যে এই যে the motion of charged particles through matter is characterized by gradual energy loss, whereas photon interactions are all of the form all or nothing. এই ওয়ার্ডটার মানে তোমরা বুঝো? all or nothing. স্যার হয়তো পুরোটাই তো আবার কিছু না এরকম জাতীয়। এক্স্যাক্টলি যে তুমি এই করছো মানে দুই বন্ধু একটা কাজ করতে গেল, হয় প্রফিট আমাকে পুরোটা দিবা, না হলে আমি একটুও চাই না। তো এরকম অল আর নাথিং মানে হয় এই পরমাণুটা বা এই যে অবস্থা, সেকেন্ড যে সিচুয়েশনটা বলেছি, সেকেন্ড সিচুয়েশনটা কি ওই এনার্জি লেভেল হয় পুরোটা একবারে লুজ করবে, না হলে একটুও করবে না, অল আর নাথিং। বোঝা গেল যে দুইটা স্টেপের মাধ্যমে অথবা দুইটা প্রসেসের মাধ্যমে গেইন এনার্জি এটা লুজ করতে পারে। একটা হলো কন্টিনিউয়াস প্রসেস, আর একটা অল আর নাথিং অর ইন এ সিঙ্গেল স্টেপ এই প্রসেসের মাধ্যমে। আচ্ছা, তাহলে এই যে আমি সেটা দেখাইছি, দেখো এই যে ফিগারটা, একটা মনে করো এই যে রেডিয়েশনের মাধ্যমে এনার্জি গেইন করলো একটা বস্তু, এই বস্তুটা কি করতে পারে দুইটা প্রসেসে আস্তে 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 ধীরে 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 যে সময়ের সাথে 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 এটা কিছুটা পরিমাণ এনার্জি লুজ করে ও পুরো এনার্জিটা লুজ করলো। আবার অন্য আর একটা প্রসেস হতে পারে কি জাস্ট একটা জাম্প দিয়ে ও নিচে চলে গেল, টোটাল এনার্জিটা একবারে রিলিজ করে দিল। জুয়া খেলতে যাওয়া, জুয়া খেলতে গিয়ে কি করে মানুষ যে পুরো টাকাটা একবারে যখন ধরে সব শেষে সব নিয়ে একদম ফকির হয়ে ফিরে আসে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখবো যে ফোটন কি জিনিস, কারণ এই ফোটনটা আমাদেরকে জানতে হবে, কারণ এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এগুলো যা পড়ছি, তো এগুলো পড়তে গেলে আমাদের এই ফোটন সম্পর্কে একটু জানতে হবে। ফোটনস আর দ্য স্মলেস্ট পসিবল প্যাকেটস অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। যে আমরা এই যে এইমাত্র যে রেডিয়েশনটা পড়লাম বা রেডিয়েশন যা দেখছি, তো সেখানে photons are the smallest possible packets of electromagnetic energy. If you are reading this article, মানে এই যে আমি যে লেখাটা পড়াচ্ছি তোমাদেরকে বা আমার যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছ, এই ডিসপ্লেটা তোমরা দেখতে পাচ্ছ কি কারণে, কিভাবে সম্ভব? If you are reading this article on a screen or a page, streams of photons are carrying the image of the words to your eyes. মানে এই যে আমি যে লেখাটা লিখছি এখানে, এই লেখাগুলোটা তোমার চোখে যাচ্ছে কি করে? as some radiation, যে streams of photons, যে প্যাকেট 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 প্যাকেট, যেখানে এই যে আইস আইস শব্দটা আমি লিখছি, তাহলে এই জায়গা থেকে একটা ইমেজ তার করেসপন্ডিং লাইট তোমার চোখে যাচ্ছে, অথবা এটা যেহেতু ব্ল্যাক সে কারণে বলবো এখানে একটা ডার্ক, এর জন্য একটা ডার্ক অবজেক্ট তোমার চোখে ইমেজ তৈরি করছে। আবার এই জায়গার জন্য অন্য কালারের বা অন্য ফোটনের আর একটা এনার্জি ও বা একটা ইমেজ আমার চোখে পাঠাচ্ছে। তাহলে এইটা হলো কন্টিনিউয়াস প্রসেস, যে যতগুলো আমরা জিনিস পড়ছি, তাহলে এর করেসপন্ডিং একটা ইমেজ, এটার জন্য একটা ইমেজ, এটার একটা ইমেজ, প্রত্যেকটার আলাদা আলাদা ইমেজ, সেই সবগুলো ইমেজ আমাদের ব্রেইন কি করে একসাথে একটা কম্বাইন করে একটা ওয়ার্ড তৈরি করে, সেই ওয়ার্ডগুলো আবার কম্বাইন করে আমরা একটা সেন্টেন্স বা যা দেখি আর্টিকেলগুলো তাই দেখতেছি। তাহলে photons are the smallest possible packets of electromagnetic energy. The photon is a type of elementary particle. যে elementary particle, it is the quantum of the electromagnetic field including electromagnetic radiation such as light and radio waves and the force carrier for the electromagnetic force. Photon, আচ্ছা ফোটন গুলো এর কোনো ভর নাই, এর কোনো ম্যাস নাই, যে কারণে এই যে আমি এখন কথা বলতেছি অথবা আমি এই যে মাউসটা নাড়াচ্ছি, এইটা তুমি যেথায় থাকো না কেন, বাংলাদেশে না থেকে যদি দেশের বাইরেও থাকো, তাও কিন্তু আমরা সাথে সাথেই দেখতে পাচ্ছি, কারণ এই যে ফোটনগুলো, এই ফোটনের যে স্পিড, স্পিড অফ লাইট
যে এক্স্যাক্টলি যা তাই, তাহলে ফোটনের স্পিড হলো 299, সোজা কথা আমরা সিম্পলি যদি বলি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি একদিন হিসাব করে বলেছিলাম, আমার একটা বাচ্চা স্টুডেন্ট ছিল 7-8 এর, তাহলে ওদেরকে হিসাব করে বলেছিলাম যে আসলে লাইটের স্পিডটা এত বেশি যে 1 সেকেন্ডে এতটা দূরত্ব যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতেও কিন্তু 1 সেকেন্ড সময় লাগে না। মানে পৃথিবীতে এত ছোট যে এই প্রান্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগে না, এরকম করে হিসাব করে দেখাইছিলাম। বাট আমার এক্স্যাক্টলি তোমরা একটু হিসাব করে দেখতে পারো যে এটা পৃথিবীর ব্যাসার্ধ কত বা ব্যাস কত, তার তুলনায় এই নাম্বারটা কত বড় বা ছোট, হয়তো বা জাস্ট একটা ছোট নাম্বার, তো আমরা দেখলেই হবে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি না কেন, এই যে আমি মাউস ঘোরাচ্ছি, এই মাউস ঘোরানোটা তোমরা ইনস্ট্যান্টলি দেখতে পাবা উইদিন এ সেকেন্ড। তাহলে সেটা হলো, তাহলে এই যে এর কিন্তু কোনো ভর নেই, ভর নাই, এ কারণে photons are massless, so they always move at the speed of light in vacuum। তো ভ্যাকুয়ামে হোক বা আমাদের এই যে ইসের মধ্যেই হোক না কেন, সব জায়গায় ভ্যাকুয়াম আসলে আমাদের এই যে এনভায়রনমেন্টটা বা এই যে বায়ুমণ্ডল, এটাকে আমরা ভ্যাকুয়াম বলি না, বাট তারপরেও মানে খুব বেশি রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অথবা ময়েশ্চারটা একটু আছে, ময়েশ্চারটা মাঝে মধ্যে আমাদের মানে স্পিডটাকে কম বেশি করতে পারে। এনিওয়ে, তারপরেও এটাকে মোটামুটি ধরা হয়। তবে আমাদের এই যে বায়ুমণ্ডল তো বেশি দূর পর্যন্ত নয়, মাত্র অ্যারাউন্ড 100 কিলোমিটার, এর পরে যত যেতে থাকবা সেটা একদম সান পর্যন্ত পুরোটাই ফাঁকা, এর ভিতরে আর কোনো মিডিয়াম নাই। তো সেই কারণেই কিন্তু সূর্য থেকে খুব সহজেই আলো আমাদের পৃথিবীতে আসতে পারে। আচ্ছা, gamma rays, x-rays and light are photons with different energies। বিভিন্ন ধরনের, এই যে আমি তিনটা বললাম, গামা রে, এক্স রে এন্ড লাইট, এই যে আমরা যে বিভিন্ন ধরনের আলো দেখতে পাই, এর আলোগুলো প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন শক্তি আছে। তাহলে এই শক্তিটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? is determined by its frequency or wavelength। তুমি যে কোনো একটা আলো অথবা তরঙ্গ দৈর্ঘ্য অথবা যে কোনো একটা এই যে গামা রে, এক্স রে, এর প্রত্যেকটার এনার্জি আছে, সেই এনার্জিটাকে তোমরা ক্যালকুলেট করতে পারবা জাস্ট সিম্পলি ইউজিং দিস ফর্মুলা, এনার্জি ইকুয়াল এইচ এফ। এইচ হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর এফ হলো ফ্রিকোয়েন্সি, অথবা আমরা এইভাবেও লিখতে পারি এইচ সি ডিভাইড বাই ল্যামডা। তাহলে সিটা হলো স্পিড অফ লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডা হলো ওই যে আমরা রেডিয়েশনটা নিচ্ছি সেই রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে হোয়ার এইচ ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এন্ড সি ইজ দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, দ্য ফ্যাক্টর এইচ সি, আসলে এই যে টার্মটা, এই দুইটাই কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর সি স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, তাহলে এই দুইটা টার্ম একটা কনস্ট্যান্ট, দুইটাকে মাল্টিপ্লাই করলে একটা কনস্ট্যান্ট টার্ম পাই। তো যে কারণে আমরা এই কনস্ট্যান্ট টার্মটাকে জাস্ট মনে রাখলেই হয়, কারণ এই বিষয়টা আমাদের এত বেশি বেশি দরকার যে যে কোনো বস্তুর বা যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি আমাদের বের করতে গেলে এই টার্মটাকে আলাদা আলাদাভাবে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এবং স্পিড অফ লাইট এই দুইটা না বলে জাস্ট আমরা এরকম করে বলি 1240 মিলি ইলেকট্রন ভোল্ট, এটা হলো এফ এম, এটা হলো এফ এম না, এটা হওয়া উচিত পার এইচ সি ইকুয়াল এত, হ্যাঁ ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মিটার, এরকম। ফোটনস ইন্টারেক্ট উইথ ম্যাটার ইন এ ভ্যারাইটি অফ ওয়েজ ডিপেন্ডিং অন দেয়ার এনার্জি। আচ্ছা, যে কোনো বস্তুর সাথে, প্রত্যেকটা আলাদা আলাদা বস্তুর সাথে আলাদাভাবে ইন্টারাকশন করবে, কারণ হলো কি, সেই যে ফোটন আমরা চিন্তা করছি, যেই ফোটনের এনার্জি কত কম বা বেশি তার উপরে নির্ভর করে। যেমন আমি তোমাদেরকে হয়তো বা কোনো এক সময় বলেছিলাম যে আমি ল্যাবে কাজ করতে গিয়ে মাঝে মধ্যে লেজার রশ্মি, এবং আমি একটা খুব বড় একটা মানে একটা যন্ত্র নষ্ট করে ফেলছিলাম, ওখানেও কিন্তু একটা লেজার বিম আমাদের ওই মেশিনের উপরে, এটা হয়েছিল একটা অসিলোস্কোপ, একদম টাচ স্ক্রিন, খুব দামি একটা অসিলোস্কোপ। সেই অসিলোস্কোপের উপরে আমার যে লেজার, খুব হাই পাওয়ারের লেজার, ওই লেজারের একটা বিম একদম ডিসপ্লেতে গিয়ে পড়ছে, ডিসপ্লে ইমিডিয়েট সাথে সাথে শেষ। তাহলে ওই জায়গায় যদি আমাদের এমনি লাইটের আলো পড়ে,
কিচ্ছু হবে না। কারণ ওই যে লেজারের এনার্জি আর আমাদের এই যে ভিজিবল লাইটের যে এনার্জি বা ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে হলো এর মানে কত তীব্রতা কত। আমরা যে লাইটটা দিয়েছি, আমি যে লেজার থেকে যে লাইটটা ওই ইসের উপরে ফেলছিলাম সেটা আসলে আনএক্সপেক্টেডলি বা আনওয়ান্টেডলি ফেলেছিলাম, তা কিন্তু ওই লেজারের শক্তিটা এত বেশি, শক্তি এত বেশি না কিন্তু তীব্রতা ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অনেক বেশি, যে কারণে ওই ডিসপ্লের উপরে পড়ার সাথে সাথে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন ফোটনস ইন্টারেক্ট উইথ ম্যাটার, এই যে যে আমরা ফোটনগুলো বলছি অথবা যে কোনো রেডিয়েশন বলছি, সেই রেডিয়েশনটা কোনো একটা বস্তুর সাথে কিভাবে ইন্টারেকশন করবে, সেটা কি অ্যাবজর্ব করবে না মানে রেডিয়েট করবে না অন্য কোনো ডিকম্পোজ করবে, মলিকুলটাকে ভেঙেও ফেলতে পারে বা ওই বস্তুটাকে ভেঙে ফেলতে পারে এরকম। তাহলে এইটা ডিপেন্ড করবে যে আমরা কি ধরনের রেডিয়েশন বা কি ধরনের ফোটন নিচ্ছি, তার এনার্জি কত অথবা তার ইন্টেন্সিটিটা কত। Photons interact with matter in a variety of ways depending on their energy and the nature of the material. তাহলে সব বস্তুতে তুমি যদি একই রকমের লাইট দাও বা রেডিয়েশন দাও কিন্তু একই রকম কাজ করবে না। যেমন আমরা যদি ওই জিনিসের ক্ষেত্রে মানে লেজার পয়েন্টার, আমার কাছে একটা পয়েন্টার আছে, সেই পয়েন্টারটা দিয়ে যদি আমি মানে একটা সাধারণ আমাদের একটা সানগ্লাসের উপরে পয়েন্টারটা দেই, সেক্ষেত্রে সানগ্লাসের হয়তোবা কোনো জায়গায় স্পট পড়ে যেতে পারে। তার মানে এই যে সানগ্লাসের যে গ্লাসগুলো সেটার ইন্টেন্সিটি বা সরি সেটা ম্যাটেরিয়ালগুলো, তার ম্যাটেরিয়াল এবং একটা পলিথিন, পাতলা পলিথিন এর ম্যাটেরিয়াল একরকম না। তাহলে ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল ভিন্নভাবে রিয়াকশন করে। অথবা আবার আরেকটা হচ্ছে কি যে ওই ফোটনের এনার্জি, ফোটনের এনার্জি যদি বেশি হয় সেক্ষেত্রে যে কোনো বস্তুর উপরে এটা খুব সহজেই করে ইন্টারেক্ট করে। আবার যদি তার ইন্টেন্সিটি আরো বেশি হয়, ইন্টেন্সিটি কম বা বেশি, যেমন আমরা মাঝে মধ্যে একটা অ্যাড দেখি যে কি লাইফ বয়ের একটা অ্যাড দেয়, একটা বাচ্চাকে তার সে ডাক্তার বাবা কি করে চোখে মুখে এরকম করে একটা হলুদ অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা কালার বা একটা লেজার পয়েন্টার দিয়ে এরকম করে দেখায়। আসলে এটাও করা উচিত না, কারণ ওই লাইটটার ইন্টেন্সিটি যদি একটু বেশি হয় সেক্ষেত্রে চোখে হতে পারে। তো যাই হোক, তাও মানে ইন্টেন্সিটিটা অনেক কম হওয়ার কারণে আবার ইদানিং দেখবা রাস্তার মধ্যে রাতের বেলা আমাদের দেশের পুলিশরা করতেছে ওই লেজার পয়েন্টার দিয়ে ডিরেকশন দেখাচ্ছে। আসলে এই যে এই আমার কাছে মনে হয় এই লেজারগুলোর ইন্টেন্সিটিটা রিলেটিভলি কম না, অনেকটাই বেশি। এই লেজারগুলো মানে যারা তৈরি করছে তারা কি এই পারপাসের জন্য তৈরি করছে কিনা আমি জানি না, যে সেখানে তারা এইভাবে ব্যবহার করতেছে ওই লেজার রেটা যদি চোখে পড়ে, কোনো মানুষের চোখে পড়ে ক্ষতি হতে পারে। কারণ আমি তো সারা জীবন লেজার নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমি কম বেশি জানি। তবে এটা এক্স্যাক্টলি এই পারপাসে তৈরি করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে হয়তো বা ডেফিনেটলি তারা মেজার করছে যে আসলে চোখের জন্য যতটা সেন্সিটিভ তার থেকে হয়তো বা লো ইন্টেন্সিটি দেওয়া আছে। বাট দেখে মানে ব্রাইটনেস দেখে আমি যেটা ফিল করি যে এটার ইন্টেন্সিটি নট লেস দেন আমাদের চোখের জন্য এটা ক্ষতিকর হতে পারে। যাই হোক, সেক্ষেত্রে আমি আসলে গভর্নমেন্টের তো কেউ না, আর গভর্নমেন্টের সাথে আমার ইন্টারাকশন করার কোনো সুযোগ নাই, তো কারা কিভাবে আনছে না আনছে জানি না। আমি রাস্তায় দেখি মাঝে মধ্যে যে এরকম করে যে ডিরেকশন দেওয়ার জন্য রাতের বেলা, বিশেষ করে যে রাতের বেলা আমাদের চোখ এমনিতেই অন্ধকারে থাকে, সেখানে যদি ওরকম একটা তীব্র আলো আমাদের চোখে পড়ে ক্ষতি হতে পারে। যাই হোক, স্যার ওগুলো এয়ারপোর্টে বিমানেও মারে তো স্যার, ছোট ছোট ছেলেরা। হ্যাঁ, বিমানে মারলে আগুন লেগে যাবে, বিমানে এটা মারা নিষেধ। বিমানে এরকম করে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কখনো লেজার পয়েন্টার বা এরকম কোনো বস্তু বিমানকে মারতে না, একদম নিষেধ। এরকম করলে ওই রেডিয়েশনের কারণে বিমানে আগুন লেগে যেতে পারে। ওটা স্যার নিউজেও কতদিন প্রচার করছিল স্যার গভর্নমেন্টে, যে লেজার বিমানে লেজার লাইট মারে যে, হ্যাঁ, আমাদের এখানে আমাদের এলাকায়ও মারে ছেলেরা। তাহলে সেটা কখনোই করা উচিত না, কারণ এইটা একটু আমাদের খেলার কারণে, একটু দুষ্টামির কারণে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। কিন্তু এইটা আমাদের
যারা ইউজ করতেছে তারাও জানে না, যারা বিক্রি করতেছে তারাও জানে না। আর এই যে পুলিশরা যে এখন এটা ব্যবহার করতেছে, আমি এটাকে একদমই সাপোর্ট করতে পারি না। কারণ এই লেজারের ইন্টেন্সিটিটা, মানে তারা এরকম 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 ঘোরাচ্ছে কন্টিনিউয়াসলি সারাক্ষণ, যদি তাহলে এটা যে কোনো সময় যে কোনো মানুষের চোখে লাগতে পারে তাহলে। কারণ এরা কোনো কন্ট্রোল নাই। যদি একটা লেভেল মেনটেন করতো যে হ্যাঁ এই লেভেলের নিচে, এই লেভেলের উপরে উঠাবে না, কিন্তু তারা না, এইরকম যেভাবে খুশি সেভাবে ঘোরাচ্ছে। কিন্তু যাই হোক, আমি আসলে এক্স্যাক্টলি ওই মানে তা ওই লেজারের বা পয়েন্টারের ইন্টেন্সিটি জানি না, মানে তীব্রতাটা কত এটা আমি জানি না। তবে আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি তো লেজার ব্যবহার করছি, সে কারণে আমি জানি যে এই লেজারগুলো মানে তীব্রতা দেখে যতটা মনে হয়, দিস ইজ কোয়াইট হার্মফুল ফর আইস। শরীরের জন্য খারাপ না হলেও, কারণ শরীরের জন্য ওই যে আমার যে লেজারটা ওই যে আমার ডিসপ্লেটা নষ্ট করে দিছে, ওই লেজার আমার গায়েও মাঝে মধ্যে লাগছে, মানে আমার বডিতে। তো সেখানে একটা বার্ন স্পট হয়েছে। কিন্তু একটা বার্ন স্পট হইলে আমাদের মাঝে মধ্যে কি রান্না করতে গেলে কেউ ফোসকা পড়ে বা কিছু গরম লাগে, তাতে খুব ক্ষতি হয় না, যে আমাদের জীবনটা নষ্ট হয়ে যায় না। কিন্তু চোখের কোনো কিছু হলে, যেমন আমার ওই ডিসপ্লেটা যখন নষ্ট হয়ে যায়, ওই ডিসপ্লেটা সারাতে প্রায় বাংলাদেশি 4 লক্ষ টাকা লাগছে। তা আমার প্রফেসর পাশেই ছিল। তো প্রফেসর পাশে থাকার কারণ পরে আমি ওখানে জাস্ট পাশে ছিল বলতে কি, যখন ডিসপ্লেটা নষ্ট হয় তখন প্রফেসর ছিল না, বাট একটু পরে প্রফেসর আসছে। আসার পরে মানে আমি বসে আছি ওখানে, আমার মেশিন নষ্ট হয়ে গেছে। তখন প্রফেসর আসার পরে প্রফেসর আমাকে বলতেছে যে ইউ আর লাকি দ্যাট ইউ ডিড নট গেট হিট ইনটু ইউর আইস। তুমি তোমার চোখে এটা আঘাত করে নাই, এটা তুমি খুব লাকি। এই যন্ত্র নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, আমি দরকার নতুন একটা কিনতে পারবো, ওটা সারাই আনতে পারবো, টাকা যত লাগে এটা কোনো সমস্যা না। কিন্তু ওই লাইটটা যদি কোনোভাবে তোমার চোখে লাগতো, আই কুড ডু নাথিং। তো সেই সময় মানে মানে আমার প্রফেসর আসলে এত ভালো মানুষ যে ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে, যাক কোনো কিছু নাই, তো সে সারাই আনছে, আমি নিজে গিয়ে সারাই আনছি, কিন্তু তার জন্য কোনো নাই। তো তার কথা হলো যে এইটা যদি তোমাকে ক্ষতি করা নাই বা তোমার কোনো সিরিয়াস কোনো সমস্যা হয় নাই, সেটাই বড় ব্যাপার। কারণ টাকা দিয়ে ওইটা রিকভার করা যেত না। কিন্তু মানে এই যে আমাদের এখন যে অ্যাডমিনিস্ট্রেশন, এরা কিভাবে এই লেজারগুলো আনছে, কিভাবে ইউজ করতেছে আমি জানি না, চোখের জন্য কতটা সেনসিটিভ এটাও আমার জানা নেই। এনিওয়ে, তো সেক্ষেত্রে অনেক কথাই বললাম। ফোটন ইন্টারেক্ট উইথ ম্যাটার ইন এ ভ্যারাইটি অফ ওয়েস ডিপেন্ডিং অন দেয়ার এনার্জি অ্যান্ড দ্য নেচার অফ দ্য ম্যাটেরিয়াল। এবং আরও একটা জিনিস, যে এই যে লাইটটা ব্যবহার করতেছে, এটা হলো ভিজিবল লাইট। কারণ ওই যে পুলিশ যেটা ব্যবহার করছে ভিজিবল লাইট, তো ভিজিবল লাইট সেক্ষেত্রে নর্মালি আমাদের খুব ক্ষতি করে না, তবে চোখের জন্য ক্ষতিকর। চোখের জন্য তুমি একটা টর্চ লাইটও যদি চোখের জন্য ই করো, ইভেন বাচ্চাদের ক্ষেত্রে এরকম রিপোর্ট আমরা পড়েছি, যখন একটা নিউ বর্ন বেবিকে যদি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ছবি তোলা হয়, মোবাইলের ফ্ল্যাশ তো কোনো মানে কালারফুল লাইট না, মোবাইলের ফ্ল্যাশ তো একটা জাস্ট হোয়াইট লাইট। নিউ বর্ন বেবির জন্য মোবাইলের ফ্ল্যাশ পর্যন্ত ডেঞ্জারাস, দ্যাট ক্যান ড্যামেজ দ্য কর্নিয়া অফ দ্য বেবি। মানে যদি তোমাদের কারো ফ্যামিলিতে কোনো নিউ বর্ন বেবি থাকে অথবা কোনো বাচ্চা দেখতে যাও, কখনোই মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ছবি তুলবা না, কখনোই না। এবং যদি কোনো কেউ এটা করে, তোমরা যেহেতু আজকে জানলা, তাহলে তোমরাও তাদেরকে নিষেধ করবা যাতে কোনো বাচ্চা কোনো ফ্ল্যাশ দিয়ে যেন ছবি তোলা না হয়। কারণ ওই সার্টেন পিরিয়ড অফ টাইম, এতটা অল্প সময়ের জন্য এত ইন্টেন্স একটা লাইট, যেমন একজন সুস্থ মানুষ, একজন অ্যাডাল্ট মানুষের চোখ কিন্তু ঝাপসা হয়ে আসে। এই কারণে ওই বাচ্চাদের কাছে যদি ওই ফ্ল্যাশটা দেওয়া হয়, তাহলে বাচ্চাদের চোখের আপনার কথা কেটে কেটে আসছে। কথা কেটে কেটে যাচ্ছে। আমার কি করার আছে, আমি তো ইন্টারনেট যা দিয়ে না রাখছি। স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার ইন্টারনেট খারাপ আছে। আচ্ছা, তাহলে তোমাদেরকে যেটা বললাম যে কোনো নিউ বর্ন বেবি বা অল্প বয়সী বাচ্চাদের কখনোই মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ছবি তুলবা না, এবং কেউ যদি এটা তুলতে চায় তাদেরকেও নিষেধ করবা। কারণ এইগুলো অল্প সময়ের জন্য যে এই ইন্টেন্স বা তীব্র লাইট, এটা কিন্তু বাচ্চার চোখের জন্য চরম ক্ষতিকর। এবং আমরাও ছবি তুলতে গেলে যখন ফ্ল্যাশ দেয় আমাদের চোখ বন্ধ হয়ে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা। তাহলে এটা আসলে খুবই সিরিয়াস, এ কারণে বাচ্চাদের জন্য অন্তত, কারণ তাদের সেন্সিটিভিটি আমাদের তুলনায় অনেক কম। এনিওয়ে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি এখন এটা একটু পড়ি।
in terms of modern quantum theory, electromagnetic radiation is the flow of photons, also called light quanta, through space. যে কোয়ান্টাম থিওরি অনুযায়ী আমরা যদি বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ দ্য ফ্লো অফ ফোটনস, আমরা এই যে এতক্ষণ বললাম এ স্মলেস্ট প্যাকেট অফ এনার্জি বা লাইট যেটা বলছি সেটাকে বললাম ফোটন। তাহলে সেই ফোটন থেকে আমরা এখন তাহলে ইন টার্মস অফ মডার্ন কোয়ান্টাম থিওরি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ দ্য ফ্লো অফ ফোটনস, অলসো কল্ড লাইট কোয়ান্টা। মানে মহাশূন্যের ভিতর দিয়ে যে এই লাইট কোয়ান্টা বা এই যে ফোটনটা কিভাবে ফ্লো হচ্ছে সেটাই হলো electromagnetic radiation. Photons are packets of energy h nu that always moves with the universal speed of light. Already বলেছি the symbol h is the Planck's constant, while that the value of nu is the same of the frequency of the electromagnetic wave. এটা বলার দরকার নাই। Electromagnetic radiation exhibits multitude of phenomena as it interacts with charged particles in atoms, molecules and larger objects of matter. বিভিন্ন ধরনের বস্তুর সাথে বিভিন্ন ধরনের এটি ইন্টারাকশন করে, সেগুলো বললাম। This phenomena as well as the ways in which electromagnetic radiation is created and observed, the manner in which such radiation occurs in nature and its technological uses depend on its frequency. মানে তোমার কি ধরনের রেডিয়েশন আছে সেটাকে আসলে আমরা একটা মাত্র কম্পোনেন্ট দিয়ে সেটাকে এক্সপ্লেন করতে পারি বা ডিফাইন করতে পারি, ফ্রিকোয়েন্সি। মানে একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, সেই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আমরা তার ক্যারেক্টারিস্টিক্সটা ডিফাইন করতে পারি। দ্য স্পেকট্রাম অফ ফ্রিকোয়েন্সিস of electromagnetic radiation extends from very low values or over the range of radio waves, television waves and microwaves or to visible light, and behind the substantially higher values ultraviolet light, x-ray, gamma rays. বিভিন্ন ধরনের স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি আমাদের আছে, যে সেটা ফ্রিকোয়েন্সিটা কখনো খুব ছোট হতে পারে, কখনো খুব বড় হতে পারে। তাহলে নরমালি এই ফ্রিকোয়েন্সি এবং ওয়েভ নাম্বার বা ওয়েভ নাম্বার না, ফ্রিকোয়েন্সি আর হলো ওয়েভ লেন্থ, এই একটা আর একটার ইনভার্স ওয়ার্ড বা ইনভার্স প্যারামিটার। তাহলে স্পেকট্রাম ফ্রিকোয়েন্সিস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এক্সটেন্ড ফ্রম খুব ছোট ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে খুব বড় ফ্রিকোয়েন্সি হতে পারে। তাহলে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি আমরা এখানে নাম বললাম, যে রেডিও ওয়েভস, টেলিভিশন ওয়েভস, মাইক্রোওয়েভস, তারপরে আছে কি ভিজিবল লাইট যেটা আমরা দেখি। তাহলে বিহাইন্ড দ্য সাবস্টেন্সিয়ালি হায়ার ভ্যালুস অফ আলট্রাভায়োলেট লাইট, এক্স-রে, গামা রে, বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে। এখন এখান থেকে আমরা একটু পড়ি যে আসলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এগুলো আমরা যে পড়বো তার প্রয়োজনীয়তাটা কি, কি কাজে লাগে আমাদের আসলে। আমি এখন বলতে গেলে দেখবা যে স্যার এই যে মানে রেডিয়েশন ছাড়া কোনো কিছু নাই, কোনো কিছু আমি খুঁজে পাই না। যে আমরা যে জিনিস দেখতেছি, এখন আমার চোখ বন্ধ করে রাখলাম, চোখ বন্ধ করে রাখলে কি রেডিয়েশন আমার চোখে আসছে না, কোনো বস্তু রেডিয়েশন আমার চোখে আসবে না, আমি দেখতে পাবো না, একদম সিম্পল। তারপরে আরো নিত্যদিন বাসায় ব্যবহার করো মাইক্রোওয়েভ, এটা এক ধরনের রেডিয়েশন। তাহলে মাইক্রোওয়েভ ব্যবহার করতেছো, মাইক্রোওয়েভ ব্যবহার করার জন্য সেটা একটা রেডিয়েশন, আইআর রেডিয়েশন। তাহলে এই যে আইআর রেডিয়েশন, এরপরে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো তৈরি হয় গাছে। তা গাছের মধ্যে তৈরি হলে সেটা কিভাবে তৈরি হচ্ছে? ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিসের জন্য লাগবে কি? সূর্যের আলো লাগবে। তাহলে সূর্যের আলোটা আসছে আসলে কি জিনিস? এটা টাইপ অফ রেডিয়েশন। তাহলে এইরকম করে করে অনেক এক্সপেরিয়েন্স দেখো, ক্লোজ টু 0.01% of the mass energy of the entire universe occurs in the form of electromagnetic radiation. এই পৃথিবীতে যত ধরনের এনার্জি আছে বা যত ফর্মের এনার্জি আছে তার মাত্র 0.01% হলো এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। বাট অল হিউম্যান লাইফ ইজ ইমার্সড ইন ইট, মাত্র 0.01%। এর ভিতরেই কিন্তু আমাদের মানুষের যে জীবন যা কিছু আছে, and modern communications, technology and medical service are particularly dependent on one or another of its forms. এই যে যত ধরনের আমরা রেডিয়েশনের কথা বললাম, সে মানুষের জীবনের যা বলো, একদম খাবার থেকে শুরু করে পড়া, বস্তু, চিকিৎসা, যা বলো না কেন সবকিছুর সাথেই ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এই রেডিয়েশনটা জড়িত। ইনফ্যাক্ট
all living things on the earth depend on the electromagnetic radiation received from the sun and on the transformation of solar energy by photosynthesis into plant life or by biosynthesis into zooplankton, the basic step in the food chain in oceans. মানে যে কথা বললাম, আমরা যে যে খাবারগুলো খেয়ে বেঁচে আছি সেই খাবারগুলো গাছ তৈরি করতেছে এবং তার জন্য সেই প্রসেসটা হলো ফটোসিনথেসিস। লাইট না থাকলে ফটোসিনথেসিস হবে না। তাহলে লাইট হলো এই ফটোসিনথেসিসের মানে একমাত্র মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমরা বললাম যে এটাও এক ধরনের রেডিয়েশন যেটা সূর্য থেকে আসে, এবং সমুদ্রের মধ্যে যে হাজার হাজার প্রাণী উদ্ভিদ যা আছে না কেন সবগুলোরই এই যে ওরা যে প্রসেসে করে সেটা হলো কি মানে খাবার তৈরি করে, আমরা করি গাছের থেকে নিয়ে নেই, গাছ করে ফটোসিনথেসিসের মাধ্যমে, আর বায়োসিনথেসিস ইনটু দ্য জুপ্লাঙ্কটন। মানে জুপ্লাঙ্কটনের মধ্যে বায়োসিনথেসিসের প্রসেস, এর সব কিছুর জন্যই কিন্তু ডিরেক্টলি অর ইনডিরেক্টলি দায়ী হলো এই যে বিভিন্ন ধরনের রেডিয়েশন হুইচ কামস ফ্রম সান। দ্য আইস অফ মেনি অ্যানিমালস including those of humans are adapted to be sensitive to and hence to see the most abundant part of the sun's electromagnetic radiation. মানে অধিকাংশ প্রাণীর চোখ এমনভাবেই অ্যাডজাস্টেড যাতে কিনা সূর্য থেকে যে আলো আসে তার অধিকাংশ অংশ মানে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট যে পার্টটা আছে part of the sun's electromagnetic radiation, namely light, which comprises the visible portion of its wide range of frequencies. তাহলে সূর্য থেকে যে আলো আসে তার ভিজিবল অংশটা আমরা দেখতে পাই, এবং এইটা আমাদের চোখগুলো অধিকাংশ প্রাণীর চোখ এইভাবেই কিন্তু অ্যাডজাস্টেড। Green plants also have high sensitivity to maximum intensity of solar electromagnetic radiation, which is absorbed by a substance called chlorophyll that is essential for plant growth via photosynthesis. তাহলে এই ক্লোরোফিলের মাধ্যমে ফটোসিনথেসিস প্রক্রিয়া ওরা খাবার তৈরি করে এবং তার মাধ্যমে গ্রো হয়, ফল তৈরি করে, যেই ফলগুলো আমরা খেয়ে বেঁচে থাকি। all the fuels that modern society uses, এই যে আমরা যত ধরনের ফুয়েল ব্যবহার করি রান্নার জন্য, গাড়ি চালানোর জন্য বা খাওয়ার জন্য, গ্যাস, অয়েল অ্যান্ড কোল আর স্টোরড forms of energy received from the sun as electromagnetic radiation millions of years ago. মানে মিলিয়ন মিলিয়ন বছর আগে সূর্য থেকে আসা যে শক্তি সেই শক্তিগুলো এই যে বিভিন্ন ধরনের বস্তু সঞ্চয় করে রাখছে, যেই শক্তিটা দিয়েই কিন্তু আমরা এই যে ফুয়েলগুলো বা এই অ্যালকেনগুলো অথবা রান্না করার জন্য মিথেন গ্যাস অথবা গাড়ি চালানোর জন্য অকটেন, পেট্রোল, ডিজেল যা যা আছে সব কিছুই কিন্তু আমরা এই একমাত্র রেডিয়েশন থেকে পাই। অনলি দ্য এনার্জি ফ্রম নিউক্লিয়ার রিঅ্যাক্টরস ডাজ নট অরিজিনেট ফ্রম দ্য সান। যে এই যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা দিয়ে আমরা এনার্জি তৈরি করি শুধুমাত্র এই একটা প্রসেসটাকে বলা হয়। তবে আমি যদি ইনডিরেক্ট ওয়েতে বলি, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো ব্যবহার করা হয় মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো ব্যবহার করা হয়, সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো কোনো না কোনো আলাদা এলিমেন্ট থেকে তৈরি। তাহলে সেই এলিমেন্টগুলো তো কোনো না কোনো রেডিয়েশনের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাও কিন্তু বলতে পারি যে আসলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে এনার্জি আসে তাও কিন্তু নট ডিরেক্টলি, ইনডিরেক্টলি ইট কামস ফ্রম দ্য সান। Everyday life is diffused by artificially made electromagnetic radiation. Food is heated in microwave ovens. Airplanes are guided by radar waves. মানে রাডারের মাধ্যমে বা রাডারের যে ফ্রিকোয়েন্সি একটা প্লেন কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে অথবা কোনো দুর্ঘটনায় পড়ছে কিনা বা কী ধরনের সমস্যা হচ্ছে বা কোন ডিরেকশনে যাবে, কোথায় ল্যান্ড করবে, সব কিছু কিন্তু এই বিভিন্ন ধরনের ওয়েভের মাধ্যমে মনিটর করা হয়। টেলিভিশন সেট রিসিভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রান্সমিটেড বাই ব্রডকাস্টিং স্টেশনস। মানে টেলিভিশন, আমাদের তো টেলিভিশনের এই যে ঘরে যে টেলিভিশন থাকে সেই টেলিভিশনে ইদানিং আমাদের ওই যে থাকে ওই কেবল থাকে, যে কেবলগুলো দিয়ে আমরা এইগুলো সহজে কানেক্ট করতে পারি। কিন্তু
মাঝে আছে কিছু বাংলাদেশ টেলিভিশন, যে টেলিভিশনটা আছে ওই টেলিভিশনের ধরার জন্য, চ্যানেল ধরার জন্য তোমার ওই যে লাগবে না, কি জানি বলে আমাদের স্যাটেলাইট লাগবে না। তো স্যাটেলাইট না, সরি তুমি বাংলা ভুলে গেছি তো, যাই হোক তোমাদের এই যে তার জন্য আমাদের কি করে, ওই ব্রডকাস্টিং স্টেশন বাংলাদেশ টেলিভিশন যে স্টেশন আছে সেই স্টেশন কি করে কিছু রেডিয়েশন মানে আকাশে ছেড়ে দেয়, সেই রেডিয়েশনগুলো আমাদের এই যে টিভি বক্সে কিছু ক্যাপচারিং ডিভাইস আছে যেগুলো ক্যাপচার করে আমাদের ডিসপ্লেতে এটা ফুটিয়ে তোলে। তাহলে এটাও কিন্তু এক ধরনের রেডিয়েশন। তারপরে অ্যান্ড ইনফ্রারেড ওয়েভস ফ্রম হিটার্স প্রোভাইড ওয়ার্ম, মানে এটা আসলে আমাদের দেশে হিটারটা বেশি ব্যবহার করা হয় না, কিন্তু শীত প্রধান দেশে কি করে যে ঘর গরম করা লাগে, তো গরম করতে গেলে কি হয় যে হিটার ব্যবহার করা, তাই হিটার থেকে ওয়ার্ম দিচ্ছে, তাহলে মানে সেটাও কিন্তু ইনফ্রারেড রে হিসেবে দিচ্ছে। ইনফ্রারেড ওয়েভস অলসো গিভ অফ দ্য রিসিভড বাই অটোমেটিক সেলফ ফোকাসিং ক্যামেরা। আচ্ছা, এইটা একটা ভালো জিনিস যে সেলফ ফোকাসিং, তোমাদের এই যে আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এখন অটো ফোকাসিং অপশন আছে, তাই না? প্রত্যেকের ক্যামেরায় তুমি যদি অটো ফোকাস, যেখানে ব্রাইট লাইট আছে সেখানে ওকে ফোকাস করতে হবে না, আর যেখানে মানে আছে লাইট কম আছে সেখানে তুমি ছবি তুলতে গেলে যদি তোমার মোবাইলের অটো ফোকাসিং অপশনটা করে রাখো, এনাবেল করে রাখো, দেন ইউ উইল সি দ্যাট অটোমেটিক্যালি ইট ইজ গেটিং ফ্ল্যাশ। তাহলে এই ফ্ল্যাশটা তোমার অটোমেটিক্যালি অন অফ হবে। সেটা কিভাবে সম্ভব? এই যে ইনফ্রারেড রে, দ্য গিভেন অফ রিসিভড অটোমেটিক সেলফ ফোকাসিং ক্যামেরাস, ইনফ্রারেড রে যেটা আছে তার মাধ্যমে। তারপরে সরি, ইলেকট্রনিক মেজার অ্যান্ড সেট দ্য কারেক্ট ডিস্টেন্স টু দ্য অবজেক্ট। তাহলে অটো ফোকাস, অটো ফ্ল্যাশ এগুলো কিন্তু এই আইআর এর মাধ্যমে করা হয়। As soon as the sun sets, glowing of fluorescent lights are turned on to the provide artificial illumination, and cities glow brightly with the colorful fluorescent and neon lamps of advertisement signs familiar to its ultraviolet radiation, which the eyes cannot see but whose effect feel as pain from the sunburn। মানে সূর্যের আলোতে যে আছে মানে আলট্রাভায়োলেট রে আছে সেটা আমাদের চোখে পড়লে কিন্তু ক্ষতি হতে পারে, যে কারণে আমাদের সানগ্লাস পরা উচিত। তারপরে এটা আসলে আমরা দেখতে পাই না যে আসলে সূর্যতে ইউভি রে আছে, কিন্তু আমরা যখন রোদ্রের মধ্যে অনেক সময় থাকি তখন আমাদের গায়ে ফিল করি যে এটা পুড়ে যাচ্ছে। তাহলে এটা lamps and signs familiar with the to its ultraviolet radiation which the eyes cannot see but whose effect is felt as pain from sunburn. Ultraviolet light represents a kind of electromagnetic radiation that can be harmful to life. Such is the true of X-ray, মানে এক্স-রে এই যে আমরা বিভিন্ন ধরনের মেডিকেল বা মেডিকেল টেস্ট করার জন্য এই এক্স-রে ব্যবহার করে থাকি, তাহলে সেই এক্স-রেটাও কিন্তু অনেক ক্ষতিকর। এ কারণে ভেরি অফেন এক্স-রে করা উচিত না। যে এক্স-রে কি করে, তোমার সেলের মধ্যে তোমার বডির ভিতরে একদম এসে থেকে শরীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তোমার যদি হাতের এক্স-রে করতে হয় তাহলে এক পাশ দিয়ে এক্স-রে দেবে আর এক পাশ দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এভাবে কিন্তু তোমার ওই যে মানে যে অংশটা ডার্ক মানে মাসেলের মধ্যে দিয়ে যেভাবে যায় হাড়ের ভিতর দিয়ে কিন্তু একইভাবে এক্স-রে রেটা যেতে পারে না। তো সে কারণে এটার ভিন্ন ইন্টেন্সিটির কারণে বা ভিন্নভাবে এটা বাধা পায় বলে ডিফারেন্ট একটা ইমেজ তৈরি করে, যে ইমেজ দেখে ডাক্তাররা বুঝতে পারে যে আসলে আমাদের কোথায় কি ধরনের সমস্যা আছে। তাই তো সেক্ষেত্রে ডাক্তাররা বলে বা আমরা আসলে করা উচিত যে ভেরি অফেন মানে রেগুলারলি আমাদের এক্স-রে করা উচিত নয়, which are important in medicine as they allow physicians to observe the inner parts of the body, but exposure to which should be kept to be a minimum. Less familiar are gamma rays, which come from the nuclear reactions and radioactive decay and are part of the harmful high energy radiation of radioactive materials and nuclear weapons. তো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে যেগুলো থেকে আমরা এই যে এক্স-রে, গামা রে বা এরকম হাই ফ্রিকোয়েন্সি রেগুলো পাই, তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর। তো সেই রেগুলো আমাদের
ভেরি অফেন ইউজ করা উচিত না। আর আলট্রাভায়োলেট রে সেগুলোও আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যেমন চোখের জন্য তো অবশ্যই, তো মাঝে মধ্যে অন্য কিছুর জন্য ক্ষতিকর হতে পারে, শরীরের যে স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে, বার্ন করতে পারে। তো এই হলো আজকে আমার ক্লাস। তো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আর কমেন্টস রিগার্ডিং দিস, দেন ইউ আর ওয়েলকাম।